আগের পার্টে আমরা দেখেছিলাম যে লি যখন জানতে পেরেছিল জনহিউ নামের যে মেয়েটি এতদিন তার সামনে ঘুরে বেরিয়েছে সে আসলে আর কেউ নয় বরং জিনা। জিনা যখন লির বাসায় কাজ করত তখন লি অন্ধ ছিল এবং সে জিনাকে মনে মনে ভীষণ ভালোবেসে ফেলেছিল। এই সত্যিটা জানার পর লি মারাত্মক ইমোশনাল হয়ে পড়ে এবং জিনাকে অনবরত কল করে। এই পর্বের একদম শুরুতে দেখা যায় লি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, জিনা প্লিজ একবার কলটা তোলো। ঠিক তখনই পেছন থেকে জেজের লির সামনে এসে হাজির হয়। লির মুখে জিনা নামটা শোনার পর জেজের মনে হয় এই নামটা তার বড্ড চেনা চেনা। সে কৌতূহলী হয়ে লিকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ডের নাম কি জিনা? জেজের মুখে এই প্রশ্ন শুনে লি এক নিমেষে চরম চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে সে এখন কি জবাব দেবে। নিজের আসল মতলব লুকাতে সে বানিয়ে বলে, না না, এটা আসলে আমার এক্স গার্লফ্রেন্ড। আমার হঠাৎ মনে হলো সে হয়তো এই হাসপাতালেই এসেছে, তাই আমি তাকে কল করছিলাম। জেজে বলে, একটা কথা সবসময় মনে রেখো, সময় কেটে যাওয়ার পর এক্স গার্লফ্রেন্ড আর কখনোই জীবনে ফিরে আসে না। এই জন্য জীবনে মুভ অন করার চেষ্টা করো। এই বলে জেজে ওখান থেকে চলে যায়। কিন্তু জেজে চলে গেল লির মনে খটকা লাগে এবং সে সন্দেহ করতে শুরু করে। সে বুঝতে পারে জেজে হয়তো কোনোভাবে তার উপরে সন্দেহ করছে। অন্যদিকে ডোডো গ্রুপের অফিসে ভাইস চেয়ারম্যানের কেবিনে এন্ড্রু হুট করে জিনাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছিল, যা জিনা একদমই আশা করেনি। সে এন্ড্রুকে ধাক্কা দিয়ে প্রশ্ন করে, তুমি এসব কি করছো? এন্ড্রু তখন বলে, আসলে আমি একটা বিষয় নিয়ে বড্ড টেনশনে ছিলাম, তাই একটু ইমোশনাল সাপোর্ট খোঁজার জন্য তোমাকে আমার ভালো বন্ধু ভেবে হঠাৎ এমনটা করে ফেলেছি। প্লিজ এটার জন্য আমাকে ভুল বুঝো না। ঠিক সেই মুহূর্তে ফোনের স্ক্রিনে লির নাম দেখে সে তড়িঘড়ি করে কলটা কেটে দেয় এবং জিজ্ঞেস করে, এই অসময় ও তোমাকে কেন কল করছে? জিনা তখন ফোনটা নিজের হাতে টেনে নিয়ে বলে, সে আমার খুব ভালো বন্ধু আর এই কারণে আমি তাকে যখন তখন কল করার ফুল পারমিশন দিয়ে রেখেছি। এই কড়া জবাব দিয়ে জিনা ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে প্যানি হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে লির কাছে আসছিল। লি তখনও জিনার চিন্তায় পুরো বিভোর ছিল। লি প্যানিকে সরাসরি বলে দেয়, জনহিউ হলো আসলে জিনা। লি প্যানিকে বলতে থাকে সে এতদিন ধরে আমার এত কাছাকাছি ছিল, আমার চোখের সামনে ঘুরে বেরিয়েছে, অথচ আমি এমনই এক আস্ত বোকা যে আমি তাকে চিনতেই পারলাম না। লির মুখে এটা শোনার পর প্যানি পুরো চমকে যায়। সে নিজের মনে মনে ভাবতে থাকে, যে সত্যিটা আমার নিজের মুখে লিখে বলা উচিত ছিল, সে গোপন কথা সে নিজে নিজে কিভাবে জেনে গেল। প্যানির সাথে কথা শেষ হওয়ার পরপরই জিনা নিজেই লিকে আবার ফোন করে। সে ওপাশ থেকে বলে, আমি এখন বাস স্টপে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে চলে যাচ্ছি। লি জিজ্ঞেস করে, আমি কি তোমাকে গাড়ি নিয়ে আনতে যাব? কিন্তু জিনা বারণ করে দেয়। এইদিকে আমরা দেখতে পাই প্যানি নিজের গাড়ি চালিয়ে লিকে বাস স্টপে নিয়ে যাচ্ছে। গাড়ি চালানোর মাঝে প্যানি লিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জিনাকে এই সত্যিটা জানাবে যে তুমি আসলে সেই লি? কোনোভাবে যদি এই খবরটা বাইরের কেউ জানতে পারে তবে কিন্তু তোমার আর জিনা দুজনের জীবনে মারাত্মক বিপদ আসতে পারে। লি তখন কিছুক্ষণ ভেবে বলে, মনে হয় তুমি একদম ঠিক কথাই বলছো। এমনিতেও অলরেডি যে আমার উপরে করা সন্দেহ করছে, আর আমি এই মুহূর্তে এমন কিছু করতে চাই না যার কারণে তার মনে সত্যি সত্যি সন্দেহটা পুরোপুরি দানা বেঁধে যায়। তাই শুধু জিনা কেন, আমার এই আসল পরিচয়ের কথা আমি আর কাউকে জানতে দেব না। এই কথা বলতে বলতে গাড়ি বাস স্টপে এসে পৌঁছে যায় এবং লি সেখান থেকে নেমে পড়ে। সে পাগলের মতো সেখানে থাকা প্রত্যেকটি বাসের ভিতরে উকি দিয়ে দেখতে থাকে, কিন্তু কোনো বাসে জিনাকে দেখতে পায় না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একদম শেষ মুহূর্তে একটা বাসের জানালা থেকে সে জিনাকে দেখতে পায় এবং আর এক সেকেন্ডও দেরি না করে সেই বাসে উঠে পড়ে। বাসে উঠে লি দেখতে পায় জিনা সিটে বসে গভীর ঘুমে মগ্ন। সে চুপচাপ গিয়ে জিনার পাশের খালি সিটটায় বসে পড়ে, কিন্তু ওদিকে এন্ড্রু তো কম চালাক নয়। সে আসলে দূর থেকে জিনার উপরে নজর রাখছিল। বাসের ভেতর জিনা ঘুমের ঘোরে এক পর্যায়ে লির কাঁধের উপরে মাথাটা এলিয়ে দেয়। হঠাৎ করে বাসটা একটা জোরে ধাকুনি দিয়ে ব্রেক কষতেই জিনার ঘুম চট করে ভেঙে যায়। সে চোখ মেলিয়ে পাশে লিগে বসে থাকতে দেখে পুরো ভ্যাবাচাকা খেয়ে যায় এবং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কখন এলে? লি তখন একটু দুষ্টুমি করে উত্তর দেয়, কি জানি, মনে হয় আমার ভাগ্যে এটাই লেখা ছিল যে আমি সবসময় ছাড় মতো তোমার পাশেই থাকবো। এরপর দুজনে বাস থেকে নিচে নেমে আসে। জিনা তখন বলে, আমার না একটা মস্ত বড় প্রবলেম আছে। বাসে উঠলেই আমার সবসময় কেমন যেন ঘুম চলে আসে। কিন্তু তুমি এটা বলো, তুমি হঠাৎ করে এই বাসে কেন এলে? লি তখন জিনার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি কোনো না কোনো বিপদে সবসময় পড়েই থাকো, তাই ভাবলাম একদম অ্যাডভান্স তোমাকে একটু সাহায্য করতে চলে আসি। আমার তো মনে হচ্ছে সারা জীবন আমাকে এভাবেই তোমার পার্সোনাল বডিগার্ড হয়ে কাটাতে হবে। আর যদি এসব করতেই হয় তবে কেন আমি তোমাকে নিজের করে ভালোবেসে ফেলি না। লির মুখে হঠাৎ এমন ভালোবাসার কথা শুনে
জিনা পুরো থমকে যায় এবং চমকে ওঠে। সে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, আমার জন্য এসব করতে গিয়ে তোমাকে নিজেকে জোর করার কোনো দরকার নেই। আর তুমি একদম চিন্তা করো না, এরপর থেকে আমি আর কোনো নতুন বিপদে পড়ব না। কালকে অফিসে দেখা হবে। এই কথা বলে জিনা দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে যায়। জিনা কিছুটা দূরে গিয়ে পেছন ফিরে লির দিকে তাকায় এবং দেখতে পায় লি আস্তে আস্তে চলে যাচ্ছে। তখন জিনার নিজের মনের ভেতরে একটা অদ্ভুত দোলাচল শুরু হয়। সে মনে মনে ভাবতে থাকে, কোথাও তো আবার আমি তাকে ভালোবেসে ফেলেনি তো। না না, এমন কিছুই হতে পারে না। সে নিজের মনকে জোর করে কন্ট্রোল করার জন্য শাসিয়ে বলে, দেখো তুমি এখানে কিন্তু জিনা নাও, এখানে তোমার পরিচয় হলো জন হিউ। তাই জন হিউ সেজে নিজের মনটা শক্ত করে কন্ট্রোল করো আর চুপচাপ নিজের বাসায় চলে যাও। কিন্তু বন্ধুরা এই পুরো দৃশ্যটা দূর থেকে একজন লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর সে হলো এন্ড্রু। যেহেতু এন্ড্রু মনে মনে জিনাকে পছন্দ করত, তাই জিনা আর লিকে এভাবে এত কাছাকাছি দেখে তার বুকের ভেতর জ্বলতে শুরু করে। এর পরের দৃশ্যে একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখানো হয়। একটা সামরিক জিপ রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার একটা টায়ার ফেটে যায়। টায়ার ফাটার কারণে জিপটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাস্তার পাশে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা একজন আর্মি সোলজার সেখানেই মারা যান। কিছুক্ষণের মধ্যে টিভির ব্রেকিং নিউজে এই খবরটা দেখানো হয়। নিউজে স্পষ্ট দেখানো হয় যে জিপে ব্যবহার করা টায়ারটি ছিল আসলে ভিক্টরের কোম্পানির টায়ার। আর সেই টায়ারের কোয়ালিটি এতটাই থার্ড ক্লাস এবং খারাপ ছিল যে তার কারণে এই মারাত্মক অ্যাক্সিডেন্টটা ঘটেছে এবং একজন সোলজার মারা গেছে। এই খবর দেখা মাত্র নীল বলতে থাকে, আমি ভিক্টরকে পুরনো একটা বিপদ থেকে বের করার জন্য দিনরাত এক করে কাজ করছি। আর এর মধ্যে সে নিজের বোকামির কারণে দ্বিতীয় আরেকটা মস্ত বড় প্রবলেমে গিয়ে ফেসে গেল। ঠিক সেই মুহূর্তে নীলের ফোনে ভিক্টরের কল আসে। ভিক্টর ওপাশ থেকে চরম আতঙ্কিত হয়ে বলে, নীল তুমি যেভাবে পারো আমাকে এই নতুন কেসটা থেকে বাঁচিয়ে নাও। মিডিয়া আর পুলিশ আমার পেছনে লাগার আগে আমি এখনই তোমার সাথে দেখা করতে আসছি। নীল তখন তাকে ধমক দিয়ে কড়া গলায় বলে, একদম না, আমরা দুজনে যদি এখন একসাথে দেখা করি তবে মিডিয়ার লোকেরা বিষয়টাকে আরো বড় মুসিবত বানিয়ে আমাদের পুরো ক্যারিয়ার ধ্বংস করে দেবে। এই জন্য তুমি একটু ধৈর্য ধরে নিজের জায়গায় চুপচাপ বসে থাকো, আমি এর ভিতর কিছু একটা করার ব্যবস্থা করছি। অন্যদিকে জেজেকে দেখানো হয়, যার মাথায় তখন অনবরত একটা কথায় চরকির মতো ঘুরছিল, সেটা হলো জিনা নামটা। সে মনে মনে ভাবতে থাকে, হাসপাতালে চ্যাং যে মেয়ের নাম ধরে পাগলের মতো চিৎকার করছিল, সেই জিনা নামটা আমার এত কেন চেনা লাগছে। ভাবতে ভাবতে হঠাৎ করে জেজের মাথায় এক ঝটকায় পুরনো সব কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে অনেক বছর আগে অন্থলির বাড়িতে যে মেয়েটা কেয়ারটেকার হিসেবে কাজ করতে এসেছিল, তার নাম তো ছিল জিনা। আর লি তো সে জিনাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিল। জেজে তখন নিজের বুদ্ধি খাটিয়ে পুরো ডরগুলো কানেক্ট করে ফেলে। সে মনে মনে ভাবে, চ্যাং যদি জিনাকে নিজের এক্স গার্লফ্রেন্ড বলে দাবি করে, তার মানে এই চ্যাং হলো আসলে ছদ্মবেশী লি। এই ভয়ঙ্কর সত্যটা আন্দাজ করা মাত্রই জেজে আর এক সেকেন্ডও দেরি না করে নীলকে ফোন করে। সে নীলকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি এই চ্যাংকে ভুলেও বিশ্বাস করো না, আমার ওর উপরে চরম সন্দেহ হচ্ছে। আর আমি যতক্ষণ না সিগন্যাল দিচ্ছি ততক্ষণ তুমি ওকে নতুন কোনো কাজের দায়িত্ব দেবে না। কিন্তু জেজে যখন ফোনে নীলের সাথে কথা বলছিল তখন কিন্তু লি নিজেই ড্রাইভার হয়ে নীলের গাড়িটা চালাচ্ছিল। আর আপনারা তো ভালো করেই জানেন যে লির শোনার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে কতটা তীব্র। ফলে গাড়ির স্পিকারে হওয়া জেজে আর নীলের প্রতিটি কথা লির কানে একদম পরিষ্কারভাবে পৌঁছে যায়। নীলকে ড্রপ করার পরপর লি প্যানিকে ইমার্জেন্সি কল করে। সে প্যানিকে সতর্ক করে বলে, হাসপাতালে ব্লাড টেস্ট করার সময় জেজে সেখানে উপস্থিত ছিল। আমার মনে হচ্ছে সে আমার আসল পরিচয় নিশ্চিত হতে ল্যাব থেকে আমার ব্লাড স্যাম্পল চুরি করে টেস্ট করানোর ছক কষছে। তাই যে কোনো উপায় জেজের হাতে পড়ার আগেই তুমি হাসপাতাল থেকে আমার ব্লাড স্যাম্পলটা চেঞ্জ করে দাও। ওদিকে লির আন্দাজ একদম 100% সঠিক ছিল। জেজে তার অ্যাসিস্ট্যান্ট গিমিকে ডেকে বলে, আমার মনে হচ্ছে এই চ্যাং হলো আসলে লি। তুমি একটা কাজ করো, ল্যাব থেকে চ্যাংয়ের ব্লাড স্যাম্পলটা যেভাবেই হোক জোগাড় করে নিয়ে এসো। গিমি যখন স্যাম্পল নিতে হাসপাতালের দিকে রওনা হয় ঠিক তখনই প্যানি তার অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে সেখানে পৌঁছে যায়। প্যানি তার অ্যাসিস্ট্যান্টকে চুপি চুপি নির্দেশ দেয়, তুমি ল্যাবে ঢুকে লির ব্লাড স্যাম্পলটা চেঞ্জ করে সেখানে অন্য একটা স্যাম্পল রেখে দাও। অ্যাসিস্ট্যান্টকে সময় দেওয়ার জন্য প্যানি নিজে একটা চাল চালে। সে করিডোরে ডাক্তার আর কিমিকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে নিজে অসুস্থ হওয়ার নাটক করে বানিয়ে বানিয়ে কথা বলতে শুরু করে, যাতে তারা ল্যাবে ঢুকতে না পারে। ওদিকে প্যানির অ্যাসিস্ট্যান্ট ল্যাবের ভেতরে ঢুকে কাজ ছাড়ার জন্য একটা মোক্ষম আইডিয়া বের করে। সে হাসপাতালের একটা কোণায় গোপনে আগুন লাগিয়ে দেয়, যার কারণে পুরো বিল্ডিং জুড়ে বিকট শব্দে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের আওয়াজ শুনে ডাক্তার আর গিমি ল্যাবে যাওয়ার কথা বলে আতঙ্কে ওখানে দাঁড়িয়ে পড়ে। এই চরম হুলস্থুল পরিস্থিতির সুযোগ নিয়ে
অ্যাসিস্ট্যান্ট লির আসল ব্লাড স্যাম্পলটা পকেটে পুরে নেয় এবং ঠিক তার জায়গায় অন্য একজনের ব্লাড স্যাম্পল রেখে দেয়। ঠিক তখনই ল্যাবের দিকে কারো আসার পায়ের আওয়াজ পেয়ে সে চট করে একটা আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর গিমি আর ডাক্তার সেই ল্যাবে ঢুকে পড়ে এবং বদলে যাওয়া ভুয়ো স্যাম্পলটা নিয়ে টেস্ট করার জন্য চলে যায়। পরের দিন সকালে এন্ড্রু জিনাকে বলে, তোমার বাসা তো অফিস থেকে অনেকখানি দূরে, প্রতিদিন বাসে করে এভাবে যাওয়া আসা করতে তোমার অনেক কষ্ট হচ্ছে। অফিসের কাছাকাছি একটা ভালো দেখে বাসা খুঁজে নাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। জিনা সোজাসুজি না করে দিয়ে বলে, আমার বাসে করে যাতায়াত করতে বিন্দুমাত্র কষ্ট হয় না, উল্টো বেশ ভালোই লাগে। তুমি দয়া করে আমার জন্য এত বাড়তি চিন্তা করো না। এরপর তারা ডোডো গ্রুপের একটা জরুরি অফিসিয়াল মিটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জিনা দেখতে পায় কিছু লোক নিজেদের মধ্যে ফিসফিস করে জিনাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছে। সাধারণ মানুষের মুখে এসব উল্টোপাল্টা কথা শুনে জিনার মনটা বড্ড খারাপ হয়ে যায়। এন্ড্রু তখন বলে, তুমি ভুল ভাবছো, ওই লোকগুলো আসলে তোমার নামে নয়, ওনারা আমার নামে গসিপ করছে, কারণ চেয়ারম্যান আমার মাকে অফিসিয়ালি বিয়ে করেননি। সহজ কথায় বলতে গেলে আমি হলাম চেয়ারম্যানের অবৈধ ছেলে। এন্ড্রুর মুখ থেকে এই কথা শোনা মাত্রই জিনার মনের ভেতর তার জন্য সত্যি একটু খারাপ লাগতে শুরু করে। এরপর তারা ডোডো গ্রুপের কনফারেন্স রুমে চলে যায়। মিটিং শুরু হতে চেয়ারম্যান এন্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি এই কোম্পানির জন্য কি প্ল্যান ভেবে রেখেছ? এন্ড্রু তখন তার মাস্টার প্ল্যান পেশ করে বলে, আমি জিনাকে আমাদের কোম্পানির নতুন ব্র্যান্ড ফেস বানাতে চাইছি। আগে আমাদের কোম্পানির যেসব বিজ্ঞাপনে সিন্ডি মডেলিং করত, সেই সব জায়গায় আমরা সিন্ডিকে সরিয়ে জিনাকে রিপ্লেস করব। এতে করে সাধারণ মানুষের মনে আমাদের কোম্পানির উপর আবারও 100% বিশ্বাস ফিরে আসবে এবং কোম্পানি খুব জলদি আগের মতো পজিশনে পৌঁছে যাবে। সিন্ডি এই কথা শুনে অনেক রেগে যায় এবং চেয়ারম্যানকে বলে, আপনি ওর এই ফালতু কথা একদম শুনবেন না। ডোডো গ্রুপের অফিসিয়াল মডেল আমি, তাই সব বিজ্ঞাপনে আমি কাজ করব। কিন্তু চেয়ারম্যান ধমক দিয়ে বলে, বাচ্চাদের মতো জেদ করা বন্ধ করো, এন্ড্রুকে তার নিজের মতো কাজ করতে দাও। এই মুহূর্তে সেই হলো একমাত্র ব্যক্তি যে এই কোম্পানিকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে। মিটিং শেষ করে এন্ড্রু আর জিনা যখন কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসে, তখন সিন্ডি পেছন থেকে দৌড়ে এসে আগে ফুঁসতে ফুঁসতে এন্ড্রুর সাথে তর্ক করতে শুরু করে। সে এন্ড্রুকে হুমকি দিয়ে বলে, তুমি বেশি লাফানোর চেষ্টা করো না, না হলে কিন্তু এর পরিণাম বড্ড খারাপ হবে। এন্ড্রু তখন কড়াভাবে জবাব দেয়, দেখো সিন্ডি, ডোডো গ্রুপের ইমেজ যদি আজ বাজারে নোংরা হয়ে থাকে, তবে সেটা তোমার ভাই নাথানের কারণে হয়েছে। আর আমার এই মাস্টার প্ল্যানের কারণে আজ শেয়ার বাজারে আমাদের শেয়ারের দাম আবার তড়িঘড়ি করে বাড়তে শুরু করেছে। কোম্পানির এই ড্যামেজ ইমেজ ঠিক করার জন্য আমাদের এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে এই দুর্নীতিবাজ ডোডো পরিবারের কোনো সদস্য নয়। আর সেই নিখুঁত মানুষটা হলো জিনা। জিনা একাই এখন এই কোম্পানিকে বাঁচাতে পারবে। আমার হাতে এখন অনেক জরুরি কাজ আছে, তাই ফালতু কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করো না। এই কথাগুলো বলে এন্ড্রু সেখান থেকে চলে যায়। সিন্ডি তখন নাথানের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, এই অফিসে এন্ড্রুর মুখোমুখি দাঁড়িয়ে তাকে টক্কর দিতে পারবে? এমন যদি কেউ থেকে থাকে তাহলে আমাকে বলো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এন্ড্রুর মোকাবেলা তো শুধু একজনই করতে পারবে, আর সে হলো চ্যাং। এই কথা শুনে সিন্ডি বলে, ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাকে এখনই ডেকে আনো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, চ্যাং তো আর এখন আমাদের এমপ্লয় নয়, আপনি নিজেই বরং তাকে একবার কল করে কথা বলুন। সিন্ডি তখন মুখ বাঁকিয়ে বলে, সে আমার ফোনটা রিসিভ করলে তো বলবো। অন্যদিকে হাসপাতালের ল্যাব থেকে যখন ব্লাড টেস্টের ফাইনাল রিপোর্ট জেজের হাতে পৌঁছে যায়, তখন রিপোর্টের দিকে তাকিয়ে জেজের মুখে হাসি ফোটে, কারণ সেই রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে চ্যাংয়ের ব্লাড গ্রুপের সাথে লির ব্লাড গ্রুপ কোনোভাবেই মিলছে না। গিমি তখন জেজেকে একটু খোঁচা মেরে বলে, চ্যাং আমাদের এতদিন ধরে এত বড় বড় কাজে সাহায্য করে আসছে, তারপরও আপনার ওর উপর এমন একটা অদ্ভুত সন্দেহ কিভাবে হলো? জেজে তখন বলে, হ্যাঁ, আমারই আসলে ভুল হয়েছে, আমি আর কোনোদিনও চ্যাংয়ের উপরে বিন্দুমাত্র সন্দেহ করব না। কিন্তু বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে আমরা খুব ভালো করেই জানি যে এই চ্যাংই হলো আসলে ছদ্মবেশী। এর পরের দৃশ্যে দেখা যায় ডোডো গ্রুপের চেয়ারম্যানকে। সে একটা হোটেল থেকে নিজের কাজ শেষ করে বাইরে বের হচ্ছিল। ঠিক তখনই নীলের গাড়ি সেখানে এসে হাজির হয়। চেয়ারম্যান হঠাৎ নীলকে দেখে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এই হোটেলে কেন এসেছ? নীল তখন চেয়ারম্যানের মুখের উপরে বলে, আমি এখানে স্রেফ লাঞ্চ করতে এসেছি, আর তোমার কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে তবে তুমি দয়া করে এখান থেকে কেটে পড়তে পারো। চেয়ারম্যান তখন বলে, আমি তো চলেই যাব, তবে একটা কথা মাথায় রেখো, আজকাল চারপাশের পরিস্থিতি বড্ড খারাপ, তাই একটু সাবধানে থেকো। কথায় কথায় তাদের মধ্যে রাস্তার মাঝখানে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়। হোটেলের বাইরে দাঁড়িয়ে লি তখন মোজোকে বলছিল, জেজের মনে আমার উপরে যে খটকাটা তৈরি হয়েছিল, আমি একদম নিখুঁত চাল চেলে সেই সন্দেহ চিরতরে দূর করে দিয়েছি। এখন জেজের আমার উপরে অন্ধবিশ্বাস আছে, সে আর আমাকে এক ফোঁটাও সন্দেহ করবে না।
কিন্তু আমরা কিভাবে জানতে পারবো যে নীল গোপনে কোন খিচুড়ি পাকাচ্ছে? মোজো তখন মুচকি এসে বলে, একদমই চিন্তা করো না, হোটেলের ভেতরে অলরেডি আমরা একটা গুপ্তচর ফিট করে রেখেছি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখে যে এই গুপ্তচর হলো আসলে রশি। রশি নিজের বুদ্ধিমত্তা আর দুর্দান্ত ফাইটিং স্কিল ব্যবহার করে ভিক্টরের দলের নিজের নাম লিখিয়ে ফেলেছিল। ঠিক সেই সময় ভিক্টর গোপনে নীলের সাথে দেখা করার জন্য ওই হোটেলে এসে পৌঁছায়, কিন্তু তারা এক রুমে বসে সামনাসামনি কথা বলার ঝুঁকি নিতে পারে না, কারণ কোনোভাবে মিডিয়া তাদের একসাথে দেখে ফেললে সন্দেহ আরও বেড়ে যেতে পারে। তাই তারা একটা মারাত্মক বুদ্ধি খাটায়, হোটেলের পাশাপাশি 2টা রুম বুক করে এবং মাঝখানের দেয়ালের এপার ওপার থেকে জোরে জোরে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। ভিক্টর দেয়ালের ওপার থেকে জিজ্ঞেস করে, মিডিয়া আর পুলিশ তো আমার জান কয়লা করে দিচ্ছে, আমাকে বাঁচানোর একটা রাস্তা অন্তত বের করো। নীল তখন মাথা খাটিয়ে বলে, আমাদের পুরো কেসটা এমনভাবে সাজাতে হবে যাতে আদালতের মনে হয় যে দুর্ঘটনার সময় জিপের ড্রাইভার আসলে মারাত্মক নেশাগ্রস্ত ছিল, আর তার সেই মাতলামির কারণে গাড়িটা প্রথমে কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আর ধাক্কা লাগার পর জিপের টায়ারটা ফেটে গেছে। আর এই গল্পটা বিশ্বাস করানোর ফাঁকে ফাঁকে তোমার ফ্যাক্টরিতে যত ত্রুটিপূর্ণ টায়ার বানানো আছে সেই সবগুলো এখনই বাজার থেকে সরিয়ে নিয়ে ধ্বংস করে দাও। ওই সব খারাপ টায়ার যদি কোনোভাবে তদন্তকারীর হাতে পড়ে যায় তবে কিন্তু আমাদের দুজনেরই মস্ত বড় বিপদ হয়ে যাবে। ভিক্টর তখন নীলের বুদ্ধির তারিফ করে এবং বলে, আমি আজ রাতের মধ্যে সব টায়ার ডিপোজিট করার ব্যবস্থা করছি। আর এমনি তো ডোডো গ্রুপের চেয়ারম্যান আমার কোম্পানিকে বড় করার জন্য অনেক লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষমেশ সে আমাকে ধোঁকা দিয়েছে। তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, আর এই কাজটার জন্য আমি তোমাকে আলাদা করে মোটা অঙ্কের টাকাও দেব। কিন্তু দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রশি তাদের প্রত্যেকটি কথা নিজের ফোনে রেকর্ড করে ফেলে এবং মোজোকে হুবহু পাস করে দেয়। এর পরের দৃশ্যে ভিক্টরের সে সিক্রেট ফ্যাক্টরিকে দেখানো হয়, যেখানে তাদের লোকজনেরা তড়িঘড়ি করে গুদামের সব ত্রুটিপূর্ণ টায়ার ট্রাকে লোড করে ধ্বংস করার মিশনে লেগে পড়েছে। কিন্তু দূর থেকে রশি আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। ফ্যাক্টরি থেকে টায়ার বোঝাই করে একটা বড় ট্রাকে করে সোজা সে নির্জন জায়গায় গিয়ে পৌঁছে যায়, যেখানে সব আবর্জনা ডিসপোজ করা হয়। কিন্তু সেখানেও লির গেম প্ল্যান অলরেডি সেট করা ছিল। মোজো নিজেই একজন সিকিউরিটি গার্ডের ছদ্মবেশ পরে আগে থেকে সে স্থানে ডিউটি করছিল। ট্রাকটা থামতে মোজো গার্ডের ভাব নিয়ে এগিয়ে আসে এবং ভিক্টরের লোকদের বলে, ঠিক আছে, সব টায়ার এখানে জলদি নামিয়ে দাও, আমরা আমাদের নিয়ম অনুযায়ী এগুলো পুড়িয়ে দেব। পরের দিন সকালে ডোডো গ্রুপের চেয়ারম্যান নিজে সেই জায়গায় এসে হাজির হন, যাতে সে টায়ারগুলো নিজের চোখে চেক করতে পারে। আসলে লি আর মোজো টায়ারগুলো ধ্বংস না করে চেয়ারম্যানকে দিয়ে ভিক্টরের বিরুদ্ধে এক মোক্ষম চাল চালানোর প্ল্যান করছে। চেয়ারম্যান যখন টায়ারগুলো হাত দিয়ে দেখছিল তখন রশি পাশে দাঁড়িয়ে একজন এক্সপার্টের মতো বুঝিয়ে বলে, একটা নর্মাল ও ভালো কোয়ালিটির টায়ার কিন্তু কমপক্ষে 1 টনের বেশি ওজন বহন করতে পারে, কিন্তু এই টায়ারগুলোর কোয়ালিটি এতটাই সস্তা যে এরা 500 কেজির ওজনে ঠিকমতো সহ্য করতে পারবে না। অত্যন্ত সস্তা আর নিম্নমানের উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। এই সব প্রমাণ চেয়ারম্যানের হাতে তুলে দেয়। চেয়ারম্যান সে রিপোর্টটা পাওয়া মাত্রই সোজা এন্ড্রুর দিকে বাড়িয়ে দেয় আর বলে, রিপোর্টটা এখনই প্রেস আর মিডিয়ার কাছে পাঠিয়ে দাও। যখনই এই খবরটা বাজারে আসবে তখন শুধু ভিক্টরি নয়, বরং তার সাথে নীল আর যে একসাথে এমনভাবে ভাসবে যে আর বের হওয়ার কোনো রাস্তা পাবে না। এন্ড্রু তখন জিজ্ঞেস করে, কিন্তু আপনি নিজে এই রিপোর্টটা প্রেসের কাছে না দিয়ে আমাকে কেন দিচ্ছেন? চেয়ারম্যান তখন বলে, দেখো এন্ড্রু, যে অতীতে নিজের আখের গোছানোর জন্য তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে, আর এখন তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আসল সুযোগটা তোমার কাছে এসেছে, তাই এই শুভ কাজটা তোমার হাত দিয়েই হোক। বন্ধুরা, এখানে এন্ড্রু মনে মনে চরম ফেসে যায়। সে মূলত জেজের লোক হলেও এই কাজটাতে কোনোভাবেই না করতে পারে না, কারণ সে যদি এখন একটু আপত্তি করে তবে চেয়ারম্যানের মনে খটকা লাগবে যে এন্ড্রু হয়তো এখনো জেজেকে সাপোর্ট করে। এই কথা ভেবে এন্ড্রু বাধ্য হয়ে মুখ বুজে সবটা সহ্য করে নেয়। অন্যদিকে নীল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকটা নোংরা চাল চালে। সে একজন অত্যন্ত প্রাইভেট ও হাই প্রোফাইল বিরোধী দলের একজন এমএলএকে ডেকেছে। ঠিক সেই মুহূর্তে ভিক্টর হুট করে সেই রুমে এসে হাজির হয়। ভিক্টরকে সেখানে দেখে উপস্থিত এমএলএ বেশ চমকে ওঠে। নীল তখন সবাইকে বলে, ভিক্টর আসলে আমার বড্ড কাছের ভাই। সে এই টায়ার ব্লাস্টের কেসে একটু ফেসে গেছে, আর আগামীকালে কোর্টে এই টায়ার ব্লাস্ট কেসের ফাইনাল শুনানি হতে যাচ্ছে। আমি চাই আপনারা সবাই মিলে কাল কোর্টে গিয়ে ভিক্টরের পক্ষে পজিটিভ সাক্ষী দিন। ঠিক সেই মোক্ষম সময় লির এন্ট্রি হয়। সেখানে লি একা আসেনি, সে সাথে করে কয়েকজন সুন্দরী মেয়েকেও নিয়ে আসে, যাতে তারা ওই নেতাদের নাচ গান আর মদ দিয়ে খুশি করতে পারে।
লি ভেতরে ঢুকে পেশাদার বডিগার্ডের মতো ভালো করে চেক করতে শুরু করে। সে এমন একটা ভাব দেখায় যেন সে দেখছে তার কাছে কোনো গোপন ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস আছে কিনা। পুরো বডি চেক করার পর লি বলে, স্যার সবকিছু ক্লিয়ার আছে, ভেতরে কোনো ক্যামেরা নেই। এ কথা বলে লি তার হাতে সেই স্ক্যানিং ডিভাইসটা রুমের এমন একটা নিখুঁত জায়গায় দাঁড় করিয়ে রেখে আসে যেখান থেকে পুরো রুমের ভিউ পাওয়া যায়। বন্ধুরা, লির এই চালটা দেখে আমরা একদম পরিষ্কার বুঝতে পারি যে ওই স্ক্যানিং ডিভাইসের ভেতরে আসলে লি গোপনে একটা ক্যামেরা ফিট করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে মদের নেশায় পুরো রুমের পরিবেশ মাতাল হয়ে ওঠে। নীল অতিরিক্ত মদ্যপানের কারণে নিজের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে মাতাল অবস্থার টালমাটাল হয়ে হাসতে হাসতে সবার সামনে বলতে থাকে, লোকগুলো একেবারে আস্ত বোকা। ওরা ভাবছে এই ভিক্টরের সাথে আমার কোনো লেনদেন নেই, কিন্তু আসল সত্যি তো কেবল আমিই জানি। আমাদের দুজনের মধ্যে কোটি কোটি টাকার ডিল সই করা হয়েছে। ভিক্টর আমার বন্ধু, আর আমি আপনাদের সবাইকে আজ এই দামি মদ আর মেয়ে দিয়ে এই কারণে খুশি করেছি যাতে আপনারা সবাই কাল ঠিকমতো কোর্টে দাঁড়িয়ে বলেন যে আর্মি জিপটা অ্যাক্সিডেন্ট করেছে তার ড্রাইভার নিজে আসলে মারাত্মক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল আর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বন্ধুরা, ওদিকে লেসের সিক্রেট ক্যামেরায় তাদের এই স্বীকারোক্তির প্রতিটা শব্দ ক্রিস্টাল ক্লিয়ারভাবে রেকর্ড হচ্ছিল। ওদিকে ল্যাপটপের স্ক্রিনে এই মোক্ষম এভিডেন্স দেখে লি, মোজো আর রশি খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা ভালো করেই জানে যে নীল আর ভিক্টরকে চিরতরে জেলের ভাত খাওয়ানোর জন্য এই ভিডিওটাই যথেষ্ট। কিন্তু কোর্টে যাওয়ার আগে এন্ড্রুকে দিয়ে ভিক্টরের টায়ারের সেই থার্ড ক্লাস কোয়ালিটির রিপোর্টটা মিডিয়ার কাছে ফাঁস করানো। ওদিকে এন্ড্রু তো ভয়ে পুরো ঘেমে নিয়ে একাকার। সে মারাত্মক টেনশনে পড়ে যায় যে সে যদি এখনই এই রিপোর্টটা প্রেসের কাছে দিয়ে দেয় তবে জেজের মনে তার উপর থেকে 100% বিশ্বাস উঠে যাবে আর সে নিজেই ফেঁসে যাবে। ঠিক সেই সময় কাহিনীর আরেক দিকে এক মস্ত বড় গন্ডগোল পেকে যায়। আপনাদের নিশ্চয় মনে আছে জেজের যে পার্সোনাল বডিগার্ডকে প্যানি বেঁধে রেখেছিল, সেই বডিগার্ড আচমকা চেয়ার সহ মেঝেতে পড়ে যায়। প্যানির একজন লোক তাকে দেখতে ঘরের ভেতরে ঢুকতেই বডিগার্ড এক ঝটকায় উঠে দৌড়ে ছিঁড়ে প্যানির লোককে মারতে শুরু করে। প্যানির অ্যাসিস্ট্যান্ট হুট করে এই অবস্থা দেখে পুরো চমকে যায় এবং নিজের বাকি লোকদের চিৎকার করে বলতে থাকে, আরে ধর ধর, ওকে কোনোভাবে জ্যান্ত বের হতে দিও না। কিন্তু সে বডিগার্ড একাই প্যানির সব লোকদের পিটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে অবশেষে কোর্টের শুনানি শুরু হয়। দেশের সুরক্ষার বিষয় হয় সেখানে মিলিটারি বড় বড় হাই অফিসার, মিডিয়ার হুলস্থুল ভিড় আর নীলের ক্ষমতায় আনা বড় বড় নেতারা সেখানে এসে হাজির হন। শুনানি শুরু হতে নীল পুরো সাধু সেজে বক্তব্য দেওয়া শুরু করে। সে বলে, আমাদের দেশের মিলিটারিদের সুরক্ষিত রাখা সবার আগে প্রয়োজন, কিন্তু সম্প্রতি বাজারে একটা নোংরা গুজব ছড়ানো হচ্ছে। ভিক্টরের কোম্পানি মিলিটারিদের জন্য অত্যন্ত নিম্নমানের থার্ড ক্লাস টায়ার তৈরি করে, কিন্তু এই ব্যাপারে আমরা অলরেডি একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করেছি। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় এন্ড্রুর। এন্ড্রু আর কোনো উপায় না পেয়ে সোজা প্রেস আর মিডিয়ার সামনে সে আসল ল্যাব রিপোর্টটা তুলে ধরে। সে বলে, আমরা ডোডো গ্রুপের তরফ থেকে ভিক্টরের কোম্পানির টায়ারগুলো নিজে দাঁড়িয়ে থেকে নিখুঁতভাবে পরিদর্শন করেছি, আর এই অফিসিয়াল রিপোর্টে পরিষ্কার প্রমাণিত হয় যে এই টায়ারগুলোর কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের ছিল, আর এই কারণে সেদিন ওই জিপটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু বন্ধুরা, ধামাকা তো কেবল শুরু। এন্ড্রু এক ক্লিকে গতরাতের লির ক্যামেরায় রেকর্ড হওয়া সেই গোপন ভিডিওটা সবার সামনে রিলিজ করে দেয়। মুহূর্তের মধ্যে কোর্টে উপস্থিত সাধারণ মানুষের ফোনের ইনবক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো পৌঁছে যায়। শুধু তাই নয়, নীল যে বড় পর্দায় এতক্ষণ প্রেজেন্টেশন দিয়েছিল সেই পর্দায় প্লে হয়ে যায় তার সেই সিক্রেট পার্টির ভিডিও, যেখানে মদের ঘরে পুরো মাতাল হয়ে নীল নিজের মুখে বলছিল, আমার আর ভিক্টরের মধ্যে বহু পুরনো কোটি কোটি টাকার গোপন ডিল আছে। আগামীকাল কোর্টের শুনানিতে আপনারা সবাই গিয়ে একটা কথাই বলবেন যে টায়ারের কোয়ালিটিতে কোনো খামতি ছিল না, ড্রাইভার নিজে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল, আর সেই কারণে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই মিথ্যা সাক্ষ্যের বদলে আমি সবাইকে মোটা অঙ্কের টাকা দেব। ভিডিওতে তাদের এই নোংরা নাচ গান আর দুর্নীতির লাইভ প্রমাণ দেখে পুরো কোর্টরুমে যেন আকাশ ভেঙে পড়ে। নিজের এমন ভয়ঙ্কর পর্দায় ফাঁস হতে দেখে নীল লজ্জায় আর ভয় মিডিয়ার ক্যামেরা থেকে মুখ লুকিয়ে চোরের মতো সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে লি হঠাৎ করে জানতে পারে যে জেজের সে বডিগার্ড পালিয়ে গেছে। লি ভালো করেই জানতো বডিগার্ড সেখান থেকে ছাড়া পেয়েই সর্বপ্রথম হাসপাতালে জেজের কাছে ছুটে আসবে এবং লির আসল পরিচয় ও চালের কথা জেজের কাছে বলে দেবে। তাই লি 1 সেকেন্ডও সময় নষ্ট না করে বডিগার্ডের আগে হাসপাতালের দিকে রওনা দেয়। ওদিকে হাসপাতালের কেবিনে জেজেকে দেখা যায়। সে টিভিতে লাইভ দেখছিল যে এন্ড্রু প্রেসের সামনে দাঁড়িয়ে ভিক্টরের সব নোংরা কুকিরতে ফাঁস করে দিচ্ছে এবং এই মহাবিপদে ভিক্টরের সাথে সাথে ডোডো গ্রুপের প্রাক্তন ডিরেক্টর অর্থাৎ জেজের নামটাও মিডিয়াতে খুব নোংরাভাবে ছড়িয়ে পড়ে।
নিজের তৈরি করা খুঁটি দিয়ে নিজের এমন সর্বনাশ হতে দেখে যে পুরো শোকে পাথর হয়ে যায়। ঠিক সেই সময় লি তাকে উস্কে দেওয়ার জন্য বলে, আমার তো প্রথম দিন থেকেই এই এন্ড্রুর উপরে সন্দেহ হচ্ছিল। এই এন্ড্রুই হলো আসলে ডোডো পরিবারের সে আসল গুপ্তচর, যে আপনার প্রতিটা গোপন প্ল্যান চেয়ারম্যানের কানে তুলেছে। নিজের দাবার খুঁটি এন্ড্রু তাকে এমনভাবে লাথি মেরেছে, এই কথা ভাবা মাত্রই জেজের মাথায় রক্ত উঠে যায়। সে পাগলের মতো হো হো করে জোরে জোরে হাসতে শুরু করে, আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পার্টি তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। খুব দ্রুতই পরবর্তী পার্ট নিয়ে হাজির হব। খোদা হাফেজ।